উম, ধরুন কেউ একজন অন্যের মন জয় করতে চাইছে। সে সামনের মানুষটার সব কথাই শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। মানে নিজের মতামত বা পছন্দ পুরো চেপে রেখে তাকেই খুশি করার একটা প্রতিযোগিতায় নেমেছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সমাজে খুব সাধারণ একটা ব্যাপার। অনেকেই ভাবে এভাবেই বোধহয় সম্পর্ক তৈরি হয়। ঠিক, কিন্তু আশ্চর্যের বিষয় হল মনস্তত্ত্ব বলছে এভাবে সে ওই মানুষটার মন তো জয় করছেই না, উল্টো নিজের প্রতি সম্মানটা একটু একটু করে কমিয়ে ফেলছে। একদম, মানে অন্যের মন জয় করার আসল রহস্য সবাইকে অন্ধের মতো খুশি করার মধ্যে মোটেও লুকিয়ে নেই। ঠিক তাই। আর আজকের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব। যারাই এই মুহূর্তে শুনছেন তাদের সবাইকে এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণে স্বাগত। আমরা দেখব কিভাবে মানুষের সাথে একটা অর্থপূর্ণ সংযোগ বা হিউম্যান কানেকশন তৈরি করা যায়। আর এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এর চেয়ে ভালো সময় বোধহয় আর হয় না। হ্যাঁ, আমরা এখন যন্ত্র আর তথ্যে ঠাসা একটা ডিজিটাল যোগাযোগের যুগে আছি। ঠিক বলেছেন। আমরা হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মানুষের সাথে যুক্ত, কিন্তু দিন শেষে একদম খাঁটি হিউম্যান কানেকশনের জায়গাটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। আসল শান্তির জায়গাটা, তাই না? হ্যাঁ, আমাদের প্রাত্যহিক জীবনের শান্তি থেকে শুরু করে পেশাগত জীবনের সাফল্য, সব কিছুর পেছনেই কিন্তু এই অকৃত্রিম সম্পর্কগুলোর সবচেয়ে বড় অনুঘটক। কারণ মানুষ কিন্তু কোনো রোবট বা অ্যালগোরিদমের সাথে বাঁচতে চায় না। একদমই তাই। আর ঠিক এই জায়গাটাতে পুরো বিষয়টা ভীষণ চমকপ্রদ হয়ে ওঠে। আমি একটা বইয়ে পড়ছিলাম কথোপকথনের ওই স্পটলাইটের ব্যাপারটা নিয়ে। ওই স্পটলাইটের উপমাটা সত্যি অসাধারণ। হ্যাঁ, মানে আমরা সবসময় স্পটলাইটটা নিজের দিকে রাখতে চাই। আমি কি করেছি, আজকে সারাদিন আমার সাথে কি কি খারাপ হলো, আমার অর্জন কি। এসব জানাতেই আমরা বেশি ব্যস্ত থাকি। ঠিক, কিন্তু আসল জাদুটা ঘটে ঠিক তখনই যখন আমরা ওই স্পটলাইটটা নিজের দিক থেকে সরিয়ে সামনের মানুষটির দিকে ঘুরিয়ে দিই। আর এর পেছনের যে মনস্তাত্ত্বিক কারণটা আছে সেটা শুনলে আরও অবাক হতে হয়। তাই নাকি? সেটা কি রকম? স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স বলছে, যখন কেউ বুঝতে পারে যে তাকে মনোযোগ দিয়ে শোনা হচ্ছে, তখন তার মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিনের মতো রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। ও আচ্ছা, সেই ফিল গুড হরমোনগুলো। একদম। আপনি বিনা বাক্য ব্যয়ে তাকে একটা বার্তা দিচ্ছেন যে আপনার কথার মূল্য আছে এবং আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ। একজন মানুষের জন্যে এর চেয়ে বড় প্রশংসা আর কিছুই হতে পারে না। ডোপামিনের বিষয়টা তো বুঝলাম, কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। মনোযোগ দিয়ে শোনা বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? শুধু কি চুপচাপ বসে থাকা? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। মানে আমি স্পটলাইটটা তার দিকে ঘুরিয়ে দিয়ে একদম নিশ্চুপ হয়ে গেলাম, আর সে বকবক করেই যাচ্ছে। এটা তো একপাক্ষিক হয়ে গেল, তাই না? হ্যাঁ, শুধু চুপ করে থাকার নামই কিন্তু মনোযোগ দিয়ে শোনা নয়। সাইকোলজিতে একে বলা হয় অ্যাক্টিভ লিসনিং বা সক্রিয় শ্রবণ। আচ্ছা। এর মানে হল সামনের মানুষটি যখন কথা বলছে তখন তার চোখে চোখ রাখা, তার কথার মাঝখানে প্রাসঙ্গিক কোনো প্রশ্ন করা। হ্যাঁ হ্যাঁ, কথার সাথে তাল মিলিয়ে সামান্য মাথা নাড়ানো। ঠিক, এই যে আপনি তাকে প্রশ্ন করছেন, এর মানে আপনি শুধু শুনছেনই না, বিষয়টা বুঝতেও চাইছেন। এই ছোট্ট ছোট্ট শারীরিক ভঙ্গিগুলোই প্রমাণ করে যে স্পটলাইটটা আসলেই তার উপর আছে। ডেল কার্নেগির সেই বিখ্যাত ক্লাসিক বইটার কথা মনে পড়ে গেল, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। হ্যাঁ, ওখানে তো এই বিষয়টা খুব জোরালোভাবে উঠে এসেছে। ঠিক, বইটাতে বলা হয়েছে একজন ভালো বক্তা হওয়ার চেয়ে একজন ভালো শ্রোতা হওয়াটা কেন হাজার গুণ বেশি জরুরি। অন্যকে কথা বলার সুযোগ করে দেওয়াটা আক্ষরিক অর্থেই জাদুকরী প্রভাব ফেলে। আর ওই বইতেই কিন্তু আরেকটা চমৎকার তথ্য আছে। হ্যাঁ, নাম মনে রাখার বিষয়টা। যে কোনো মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ নাকি তার নিজের নাম। একদম। নাম হলো একজন মানুষের পরিচয়ের সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রতীক। মানে 10 জনের ভিড়ে তাকে আলাদা করে মনে রাখা। ঠিক, আপনি যখন আলাপের মাঝে কারোর নাম ধরে ডাকেন, তখন সেটা একটা মনস্তাত্ত্বিক স্বীকৃতি বা ভ্যালিডেশন হিসেবে কাজ করে। মস্তিষ্কের স্ক্যান করেও দেখা গেছে, মানুষ যখন নিজের নাম শোনে তখন মস্তিষ্কের বেশ কয়েকটি নির্দিষ্ট অংশ একসঙ্গে উদ্দীপ্ত হয়। বাহ, ব্যাপারটা দারুণ তো। হ্যাঁ, তাত্ত্বিক দিক থেকে একে বলা যায় আগ্রহ দেখানো এবং আপনি কেন্দ্রিক হওয়ার মধ্যে একটা সরাসরি সংযোগ। অন্যকে কথা বলার সুযোগ দিলে আর নাম ধরে ডাকলে সে অবচেতনভাবে আপনার সাথে নিরাপদ বোধ করে। আচ্ছা, মনোযোগ দিয়ে শোনার ব্যাপারটা তো পরিষ্কার হলো, স্পটলাইট ঘোরানো হলো, নাম ধরে ডাকা হলো, কিন্তু এরপর কি?
মানে শুধু শুনে তো আর একটা সম্পর্ক মজবুত করা যায় না, এরপর তো সক্রিয় কিছু করতে হবে, তাই না? অবশ্যই মনোযোগ দিয়ে শোনার পরের ধাপটি হল অকৃত্রিম প্রশংসার মাধ্যমে সেই ইতিবাচক অনুভূতিকে আরও বাড়িয়ে তোলা। কিন্তু এখানে আমার একটু সন্দেহ আছে। প্রশংসা করা তো ভালো, কিন্তু অনেক সময় কি তা চাটুকারিতা বা তোষামদ মনে হতে পারে না? হ্যাঁ, হতে পারে। বিশেষ করে কর্পোরেট দুনিয়ায় বা কর্মক্ষেত্রে মানুষ তো খুব সহজেই বুঝতে পারে কখন তাকে তেল দেওয়া হচ্ছে। আমি যদি সারাক্ষণ বলি, বাহ, আপনি তো দারুণ, আপনার কোনো তুলনাই হয় না, এটা তো একসময় খুব মেখি শোনাবে। একদম ঠিক। এই জায়গাটাতেই চাটুকারিতা আর সত্যিকারের প্রশংসার মধ্যে একটা পরিষ্কার দেয়াল থাকা দরকার। চাটুকারিতা হল মেকি, যা কেবল নিজের স্বার্থ উদ্ধারের জন্য করা হয়। মানে খুব ভাষা ভাষা হয় ব্যাপারটা। হ্যাঁ, অন্যদিকে সত্যিকারের প্রশংসা আসে হৃদয় থেকে। আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি অত্যন্ত সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট। ওই যে আমি একটা আর্টিকেলে এটার একটা দারুণ বাস্তব উদাহরণ দেখছিলাম। কি রকম? ধরুন অফিসে কোনো মিটিং শেষ হলো, কেউ যদি সহকর্মীকে শুধু বলে, তুমি আজ খুব ভালো কাজ করেছ, তবে সেটা খুব সাধারণ শোনায়। কিন্তু যদি নির্দিষ্ট করে বলে, আজকের প্রেজেন্টেশনে তুমি যেভাবে ওই জটিল ডেটা আর চার্টগুলো একদম সহজ ভাষায় বুঝিয়ে দিলে, সেটা সত্যি অসাধারণ ছিল। একদম পারফেক্ট উদাহরণ। কারণ এখানে প্রশংসাটা সুনির্দিষ্ট। যিনি প্রশংসা পাচ্ছেন তিনি বোঝেন যে তার কাজটা সত্যিই কেউ খেয়াল করেছে, এটা কোনো ফাঁকা বলি নয়। সঠিক বিশ্লেষণ। সুনির্দিষ্ট প্রশংসা মানুষের মনে গেঁথে যায়। আর এই প্রশংসাকে আরও বেশি বিশ্বাসযোগ্য করার একটা অত্যন্ত জাদুকরী উপায়ের কথা গবেষণায় বারবার উঠে এসেছে। জাদুকরী উপায় সেটা কি? সেটা হলো কারোর অনুপস্থিতিতে তার প্রশংসা করা, যাকে আমরা ইনডাইরেক্ট প্রেইজ বা পরোক্ষ প্রশংসা বলতে পারি। দাঁড়ান, এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। ধরুন আমি কারো পিঠ পেছনে প্রশংসা করলাম, কিন্তু সেটা কোনোদিন তার কান পর্যন্ত পৌঁছালই না। আচ্ছা, তখন তো পুরো বিষয়টা মাঠে মারা গেল, তাই না? এর চেয়ে সরাসরি মুখের ওপর বলাই কি বেশি নিরাপদ নয়? অন্তত সে তো জানল যে আমি তার ভালো চাই। প্রশ্নটা খুবই যৌক্তিক, কিন্তু একটু গভীরে ভেবে দেখুন। সরাসরি মুখের উপর প্রশংসা করলে অনেক সময় মানুষের মনে একটা প্রতিরক্ষামূলক দেয়াল বা ডিফেন্স মেকানিজম কাজ করে। মানে সে ভাবতে পারে লোকটা কি আমার কাছে কিছু চাইছে? ঠিক তাই। আমাকে খুশি করার জন্য এসব বলছে না তো। কিন্তু পরোক্ষ প্রশংসার ক্ষেত্রে এই ডিফেন্স মেকানিজমটা একেবারেই থাকে না। কারণ সেখানে তো আমার কোনো তাৎক্ষণিক স্বার্থ নেই। একদম। আর মানুষের স্বভাবই হলো কথা চালাচালি করা। আজ হোক বা কাল সেই প্রশংসার কথা ঘুরপথে ঠিকই ওই ব্যক্তির কানে পৌঁছাবে। আর যখন পৌঁছাবে তখন সে বুঝবে যে আমি তার পেছনেও তার সম্মান রক্ষা করেছি। ঠিক। এই একটা বিষয় যে পরিমাণ বিশ্বাসযোগ্যতা এবং আস্থা তৈরি করে, তা সরাসরি বলা হাজারটা প্রশংসার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। ওয়াও, বিষয়টা আমি এভাবে ভেবেই দেখিনি। মানে পিঠ পেছনে গসিপ না করে পিঠ পেছনে প্রশংসা করা, এটা তো শুধু দুজনের সম্পর্কের উন্নতিই করে না, পুরো অফিসের পরিবেশে একটা ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। একদম তাই। আর ইতিবাচক শক্তির কথা যখন আসলই, হাসি মুখে হ্যালো বা কেমন আছেন বলার যে অভ্যাস, কিংবা নেতিবাচক সমালোচনায় এড়িয়ে চলা, এগুলো ছোট মনে হলেও একটা আন্তরিক হাসি কিন্তু অনেক মানসিক বাধা দূর করে দেয়। হ্যাঁ, আর হাসির কিন্তু একটা বৈজ্ঞানিক ভিত্তিও আছে। আমাদের মস্তিষ্কে মিরর নিউরন বলে একটা বিশেষ অংশ আছে। মিরর নিউরন? হ্যাঁ, আপনি যখন হাসি মুখে কারোর সাথে কথা বলেন, সামনের মানুষটির মস্তিষ্কের এই নিউরনগুলো অবচেতনভাবেই আপনার সেই হাসির অনুকরণ করতে শুরু করে। মানে আমি আক্ষরিক অর্থেই তার মস্তিষ্ককে ইতিবাচক হতে বাধ্য করছি। ঠিক। এটা প্রতিরক্ষামূলক দেয়াল ভেঙে দিয়ে যোগাযোগের একটা খুব সাবলীল পথ তৈরি করে। নেতিবাচক সমালোচনা মানুষকে গুটিয়ে দেয়, কিন্তু একটা ইতিবাচক হাসি মানুষকে উন্মুক্ত হতে সাহায্য করে। দারুণ ব্যাপার। তাহলে আমরা বুঝলাম যে স্পটলাইট ঘোরানো, প্রশংসা করা আর হাসি খুশি থাকাটা সম্পর্ক তৈরির জন্য ভীষণ কার্যকরী। কিন্তু জীবন তো সবসময় হাসি খুশি নয়। তা তো বটেই। যখন পরিস্থিতি কঠিন হয়, কাছের কোনো মানুষ যখন মানসিক কষ্টে থাকে, তখন এই সম্পর্কগুলো কিভাবে টেকে? মানুষের একটা সাধারণ প্রবৃত্তি হলো, কেউ সমস্যার কথা বললে আমরা সাথে সাথে মেকানিকের মতো তার সমাধান দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। হা হা, মেকানিকের উপমাটা একদম পারফেক্ট। মানে মনে হয় মানুষের সমস্যাগুলো হলো নষ্ট হয়ে যাওয়া গাড়ি, যা আমাদের রেঞ্চ আর স্ক্রুড্রাইভার দিয়ে ঠিক করতেই হবে। হ্যাঁ, আমাদের মস্তিষ্ক এভাবেই কাজ করতে অভ্যস্ত। বিবর্তনের দিক থেকে আমরা সবসময় লজিক বা যুক্তি দিয়ে দ্রুত সমস্যার সমাধান করে ফেলতে চাই, যাতে আমরা নিরাপদ থাকি। কিন্তু যখন কেউ আবেগগতভাবে বিপর্যস্ত থাকে, তখন তার মস্তিষ্ক কি লজিক্যাল স্টেটে থাকে?
একদমই না। স্নায়ুবিজ্ঞানের ভাষায় যখন মানুষ প্রচণ্ড স্ট্রেসের মধ্যে থাকে তখন তার মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি অতি সক্রিয় হয়ে ওঠে। একে বলে অ্যামিগডালা হাইজ্যাক। আচ্ছা। এই সময়ে যুক্তিনির্ভর প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকমতো কাজ করে না, তাই সে আসলে সমাধান খোঁজে না, সে খোঁজে আশ্রয় এবং স্বীকৃতি। তার মানে আমি যদি তাকে লজিক্যাল কোনো সমাধান দিও, সে সেটা গ্রহণ করার অবস্থায় থাকে না। কিন্তু বিপদ দেখলে তো সাহায্য করাই উচিত, সমাধান দেওয়ায় ক্ষতি কি? ক্ষতি হল সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সে চায় কেউ তাকে বুঝুক, আর এখানেই সহমর্মিতা বা এমপ্যাথির আসল রূপটা প্রকাশ পায়। মানে সহমর্মিতা মানে অন্যের সমস্যা সমাধান করে দেওয়া নয়। একদম। এর মানে হল অন্যের অনুভূতিকে বিচার না করে একদম তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা। আমি ডেটা ঘাটতে গিয়েও ঠিক এই কথাটাই পেয়েছি। সমাধান দেওয়ার চেয়ে শুধু এইটুকু বলা যে আমি বুঝতে পারছি বিষয়টা তোমার জন্য সত্যি কতটা কষ্টের, এটা অনেক বেশি জাদুকরী। হ্যাঁ, এই একটা স্বীকৃতি বা ভ্যালিডেশন মনের ভেতরকার সব বোঝা যেন অর্ধেক করে দেয়। আর শুধু কথাতেই নয়, ছোট ছোট কাজের মাধ্যমেও তো এটা প্রকাশ করা যায়। যেমন ধরুন, বন্ধুর খুব মন খারাপ, তাকে হঠাৎ তার প্রিয় চকলেটটা কিনে দেওয়া। কিংবা বিপদের সময় অপ্রত্যাশিতভাবে ছোট্ট একটা সাহায্য করা। হ্যাঁ, বা সকালে একটা অনুপ্রেরণামূলক মেসেজ পাঠানো। কিন্তু আমার প্রশ্ন হলো, বড় কোনো দামি উপহারের চেয়ে এই ছোট কাজগুলো এত প্রভাব ফেলে কেন? কারণ এই ছোট ছোট কাজগুলো প্রমাণ করে যে আপনি ওই মানুষটাকে পর্যবেক্ষণ করেছেন এবং আপনি তার কথা ভাবছেন। মানে বড় উপহার টাকা দিয়ে কেনা যায়, কিন্তু ছোট সাহায্যগুলো বুঝিয়ে দেয় আমি সত্যিই যত্নশীল। এর পাশাপাশি সহমর্মিতার আরেকটি অত্যন্ত শক্তিশালী দিক হল ক্ষমা করার মানসিকতা। ক্ষমা করার মানসিকতা, এটা কিভাবে কানেকশন তৈরি করে? ধরুন, কেউ একটা ভুল করেছে। আমাদের প্রথম প্রবৃত্তি হল তাকে তার ভুলটা ধরিয়ে দেওয়া এবং প্রমাণ করা যে আমি সঠিক ছিলাম। হ্যাঁ, এটা তো আমরা প্রায়ই করি। এতে হয়তো আপনার সাময়িক ইগো তৃপ্ত হয়, কিন্তু সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হয়। অন্যের ভুল ধরিয়ে দিয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেয়ে তাকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা সম্পর্ককে অনেক বেশি দীর্ঘস্থায়ী করে। কারণ মানুষ মাত্রই ভুল হয়। একদম। আর এই সত্যটা মেনে নিয়ে যখন আমরা কাউকে জাজ করার বদলে বোঝার চেষ্টা করি, তখন মানবিক সংযোগের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটি আমাদের হাতে এসে ধরা দেয়। এতক্ষণ আমরা মনোযোগ দিয়ে শোনা, অকৃত্রিম প্রশংসা করা আর সহমর্মিতা নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এরপরও একটা বড় প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? অন্যের জন্যে এত কিছু করার পরও যদি নিজের ভেতরে সততা বা নিজস্বতা না থাকে, তবে কি এই সম্পর্কগুলো টিকবে? একটা খুব প্রচলিত কথা আছে, মানুষ মিথ্যের গন্ধ পায়। হ্যাঁ, এটা খুবই সত্যি। ওপর দিয়ে যতই সহমর্মিতা দেখাই না কেন, ভেতর থেকে সৎ না হলে মানুষ ঠিকই বুঝবে। তো এই জায়গায় নিজের জ্ঞান, দক্ষতা আর সততা কিভাবে আমাদের অন্যদের সাথে যুক্ত হতে সাহায্য করে? এটা আসলে পুরো আলোচনার সবচেয়ে ভিত্তিগত অংশ। বিষয়টাকে আমরা আমাদের সৌরজগতের মতো ভাবতে পারি। সৌরজগৎ মানে সূর্যের মতো? হ্যাঁ, কেন্দ্রে আছে সূর্য। সূর্য কিন্তু কোনো গ্রহের পেছনে ছুটে বেড়ায় না যে এসো আমার সাথে সম্পর্ক তৈরি করো। হাহা, তা তো বটেই। সূর্যের নিজের ভর বা গ্র্যাভিটি এত বেশি যে গ্রহগুলো এমনিতেই তার চারপাশে ঘুরতে থাকে। মানুষের সম্পর্কের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। আচ্ছা, বুঝতে পারছি। নিজের সততা, জ্ঞান, মূল্যবোধ এবং চরিত্র হল আপনার সেই ভর। আপনি যখন ক্রমাগত নিজেকে উন্নত করবেন, কথা আর কাজের মিল রাখবেন, তখন আপনার নিজস্ব একটা সোশ্যাল গ্র্যাভিটি তৈরি হবে। সোশ্যাল গ্র্যাভিটি বা সামাজিক অভিকর্ষ, দারুণ শব্দটা। হ্যাঁ, আর এই সোশ্যাল গ্র্যাভিটি স্বাভাবিকভাবেই মানুষকে আপনার দিকে টেনে আনবে। মানুষ তাদেরকেই সম্মান করে যাদের উপর নির্ভর করা যায়। তার মানে এই সব কিছুর আসল অর্থ দাঁড়াচ্ছে আমরা আসলে কোনো জাদুর কাঠি দিয়ে মানুষের মন জয় করছি না, বা বিভিন্ন ট্রিক্স খাটিয়ে সবাইকে খুশি করার চেষ্টা করছি না। একদম না। আমরা শুধু নিজেদের একটা উন্নত সংস্করণে পরিণত করছি। তার মানে কি এই যে সবাইকে খুশি করতে না পারাটা কোনো ব্যর্থতা নয়? একদমই ব্যর্থতা নয়, বরং সবাইকে খুশি করতে যাওয়াই হলো সবচেয়ে বড় ব্যর্থতা। ঠিক। সবাইকে খুশি করতে গেলে একজন মানুষ তার নিজস্ব সত্তাই হারিয়ে ফেলে। আমাদের লক্ষ্য হওয়া উচিত সৎ, আন্তরিক আর সহমর্মী হওয়া। নিজের সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করাটাও কিন্তু মন জয় করারই একটা পরোক্ষ অংশ। কারণ যারা আমার প্রকৃত মূল্য আর সততা বুঝবে, কেবল তারাই দীর্ঘমেয়াদে আমার সাথে থাকতে চাইবে। ঠিক বলেছেন। অকৃত্রিম সম্পর্কগুলো কোনো শর্তের উপর দাঁড়িয়ে থাকে না,
বরং তা দাঁড়িয়ে থাকে পারস্পরিক শ্রদ্ধা আর বোঝাপড়ার ওপর। অসাধারণ একটা বিশ্লেষণ। আমরা আমাদের আজকের এই ডিপ ডাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারাই এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনছেন তাদের জন্য পুরো বিষয়টা খুব সংক্ষেপে আরেকবার মনে করিয়ে দিই। অবশ্যই। অন্যের মন জয় করার শুরুটা হয় কথোপকথনের স্পটলাইটটি অন্যের উপর ফেলার মাধ্যমে, মানে অ্যাক্টিভ লিসনিং। এরপর আসে সুনির্দিষ্ট আর অকৃত্রিম প্রশংসা, বিশেষ করে পিঠ পেছনে করা পরোক্ষ প্রশংসা, যা জাদুর মতো কাজ করে। আর কঠিন সময় মেকানিক হয়ে সমাধান দেওয়ার বদলে সহমর্মিতা দেখানো। হ্যাঁ, আর ছোট ছোট কাজের মাধ্যমে পাশে থাকা। এবং সবশেষে নিজের সততা ও মূল্যবোধ বজায় রেখে নিজস্ব সোশ্যাল গ্র্যাভিটি তৈরি করা। এই চমৎকার বিশ্লেষণ আর মনস্তাত্ত্বিক জটিল বিষয়গুলোকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আজকের এই আলোচনা থেকে আমরা সবাই হয়তো নতুন কিছু দৃষ্টিকোণ পেয়েছি, যা আমাদের প্রতিদিনের যোগাযোগকে আরও অর্থপূর্ণ করবে। একদমই তাই। তবে বিদায় নেওয়ার ঠিক আগে যারা শুনছেন তাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ভাবনার উদ্রেক করতে চাই, যা নিয়ে আপনারা হয়তো পরে নিজেরাও ভাবতে পারেন। দারুণ হবে ব্যাপারটা। আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে সবাইকে খুশি করা আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়, বরং নিজের মূল্যবোধে অকৃত্রিম থাকলে সঠিক মানুষগুলি আমাদের পাশে থাকবে। তাহলে কি বলা যায় যে একটি সম্পর্কে মাঝে মাঝে মতবিরোধ হওয়া বা নিজের সীমানা বোঝাতে গিয়ে কাউকে স্পষ্ট করে না বলতে পারাটা আসলে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার লক্ষণ নয়? খুব গভীর একটা প্রশ্ন। হ্যাঁ, বরং এটি কি একটি অত্যন্ত স্বাস্থ্যকর, সত্যবাদী এবং খাঁটি সম্পর্কেরই সবচেয়ে বড় প্রমাণ নয়? ভাববেন বিষয়টা নিয়ে। অন্যের মন জয় করার ক্ষেত্রে আপনার নিজস্ব সবচেয়ে শক্তিশালী মাধ্যমটি কি তা নিয়ে ভাবতে থাকুন। হয়তো আপনার একটি ছোট হাসি বা একটু মনোযোগ দিয়ে শোনার সদিচ্ছাই বদলে দিতে পারে কারো গোটা একটা দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।